তুমি বুঝে বলে ও নিশ্চয়ই বুঝবে। আচ্ছা, তাই আমি নির্মম নির্দয় হয়ে কথা বলছি, তুমি বসন্তকে বসন্তের বাড়িতে যেতে দিও না বাবা। আপনি ঠিক বলেছেন, কারণ ও বাড়িতে ওরা খাল কেটে কুমির এনেছে, সেই কুমির ওদের বাঁচতে দেবে না। তাছাড়া ওই বাড়ির জামাই আর গজেন দত্ত যেভাবে জোট বেঁধেছে, তুমি পারো না ওদের ওই জোটটা ভেঙে দিতে? নিশ্চয়ই পারবো। পার্টির ছেলেদের দিয়ে মার লাগালে এখনই বেরিয়ে যাবে কে কিভাবে অ্যাক্সিডেন্ট করিয়েছে। কিন্তু পারছি না, পার্টির দুর্নাম হয়ে যাবে বলে নিউজ চ্যানেলে বিপক্ষ পার্টি বলবে ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করছে। কিন্তু পার্টির নেতারা সবসময় খারাপ হয় না, শয়তানদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমরাই খারাপ। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, বসন্ত আর প্রতিমাকে হাসপাতাল থেকে নিয়ে সোজা আপনার বাড়িতেই তুলবো। তাতে যদি মাসিমার কাছে আমাকে খারাপ হতে হয় আমি তাই হব, তবু তো দুটো প্রাণ বেঁচে যাবে। তারপর দেখছি ওই কচু পোড়াটার ব্যবস্থা কি করে করা যায়। ওই প্রদীপ পুজো বোড়াটার ব্যবস্থা আপনাকেই করতে হবে। ও একটা মারাত্মক কালপ্রিট। আপনার মাথায় কেন ঢুকছে না? ওই প্রদীপই আপনার ছেলেকে মেরে ফেলতে চায়। অজয়, অথচ প্রদীপকে আমি নিজের সন্তানের চোখে দেখি। আরে কচু পোড়া, ওটাই তো আপনার ভুল। তা নাহলে দেখলেন না অন্ধ ছেলে আর বউকে কেমন জোর করে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। জানেন এর পিছনে একটা মারাত্মক উদ্দেশ্য আছে। তা নাহলে আপনাকে বলতে আমার খুব লজ্জা করছে মা। আসলে কি জানেন তো, ওই প্রতিমা তো একটা নাচে নেওয়ালি, রাতের পর রাত জেগে বাইরে থেকে টাকা রোজগার করে। ওর চরিত্র কখনো ঠিক থাকতে পারে? বলুন, ঠিক থাকতে পারে? যদি চান এর প্রমাণও আমি আপনাকে দিতে পারি। কচুবোড়া, প্রদীপ আর প্রতিমার গোপন সম্পর্কের প্রমাণ। আমাকে ডেকেছেন অজয় বাবু? আরে কচুপোড়া এমনি ডেকেছি, এমনি ডেকেছি। আরে বাবা, কি ধরনের মেয়েকে পলিসি করে প্রদীপ এবাড়ির বউ করেছে তুমি খুব ভালো করে জানো। আমারও তো মাথায় ঢুকছিল না, এতদিন প্রেম করে প্রতিমাকে হঠাৎ বসন্তর সাথে বিয়ে দিয়ে ও কেন প্রতিমার দিদিকে বিয়ে করলো। কচুপোড়া এবার বুঝতে পারলে তো? জলের মতো পরিষ্কার বুঝতে পারলাম। বসন্ত মরে গেলে প্রতিমা ওয়ারিশান সূত্রে আপনার সম্পত্তির 1 ভাগ মালিক, ওই জন্য এ বাড়িতেই প্রতিমার বিয়ে দিয়েছে। সম্পত্তি মানুষকে এত নিচে নামায়? আরে কচুপোড়া এতদিনে বুঝলে না, এতদিনে বুঝলে? আপনি আমার কথা মতো কাজ করুন, কাজ হবে, কাজ হবে, কাজ হবে। আমি খুব শীঘ্রই প্রদীপ আর প্রতিমার প্রমাণ দিয়ে দেবো, কথা দিলাম। অজয়, এখন আমি কি করব তুমি বলতে পারো? আমি কোন দিকে পা ফেলবো? ডান দিকে না বাম দিকে? সামনে না পেছনে? আমি যে একেবারে দিশেহারা। ও মা গো, আপনি আমার হাত ধরুন, আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাব। বিশ্বাস করলে শুধু আপনি আমাকেই করুন। তাই চলো অজয়। আমি বেশ বুঝতে পারছি ওই প্রদীপ আর প্রতিমাই আমার ছেলেটাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেটাকে আমার কাছে, ফিরিয়ে দাও। না, তুমি কিছুতেই যাবে না। তোমাকে ওরা মাকে দিয়ে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেবে। তুমি বুঝতে পারছো না, তুমি তোমার জামাইবাবুকে চিনতে পারোনি, কিন্তু প্রদীপদা তোমার জামাইবাবুকে ঠিকই চিনতে পেরেছে। আমার তোমাকে বলতে ভীষণ খারাপ লাগছে, তবুও বলছি। প্রদীপদা বলছে ওই নাকি তোমার দিদিকে খুন করেছে, আর তারই তদন্ত চলছে। কিন্তু আমাদের এখানে চলবে কি করে? আমি তো অন্ধ, বেকার। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আরে বাবা, আমি তো আছি, চিন্তা করো না। আমি আবার নাচ গান করে পয়সা রোজগার করব, আর তুমি আমার হাত ধরে হাঁটবে। কিন্তু তুমি যে মাকে কথা দিয়েছিলে তুমি আর কোনোদিন স্টেজ প্রোগ্রাম করবে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি একটু বসো। তুমি ঠিকই বলেছো, মাকে তো আমি কথা দিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের চলবে কেমন করে? আমি আমার সম্পত্তির ভাগটা এখানে পাঠিয়ে দিতে বলবো, তাহলে মাকে বলবো যে প্রতিমা আবার স্টেজ প্রোগ্রাম করতে বাধ্য হবে। মা দেখবে ঠিক আমাদের খরচা পাঠিয়ে দেবে। কিন্তু আজ যে আমি তোমাকে পেয়ে বুঝতে পেরেছি একটা কথা, জীবনে ভালোবাসার মানুষ থাকার চেয়ে ভালো রাখার মানুষ থাকাটা যে অত্যন্ত জরুরি। আর সেটা তো আমরা দুজনকে পেয়েই বুঝেছি। বলো প্রতিমা, বলো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তুমি কি আমাকে কম ভালোবেসেছো? তুমিও তো আমাকে অনেক ভালোবেসেছো। আমার আপদে বিপদে সব সময় আমার পাশে দেবতার মতো এসে দাঁড়িয়েছিলে।
শোনো না, বলো। চলো না গো, আমার হাত ধরে এখন তুমি একটু বাগানে হেঁটে বেড়াবে, চলো না। প্রতিমা, বলো। আমার বিশ্বাস তোমাকে পেয়ে আমি জিতেছি। জানো তো, স্বামীজির 3টে আদর্শ আমি চোখ বন্ধ করে মেনে চলার চেষ্টা করি। এক, যারা আমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলবো না, যারা আমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করব না, আর যারা আমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকাবো না। আই লাভ ইউ প্রতিমা, তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। সে তো আমি তোমার প্রথম দিনের আকুলতাতেই বুঝতে পেরেছিলাম গো। তুমিও তো আমার আকুলতা বুঝে আমার ভালোবাসার মূল্য দিয়েছিলে। কেন মূল্য দেব না বলো? তুমি তো আমার পাশে দেবতার মতো দাঁড়িয়েছিলে। কজন মেয়ে পায় এমন স্বামী? কত ভাগ্য করে তবে যে আমি তোমার মতো স্বামী পেয়েছি। 7 জন্ম তপস্যা করলে তবেই যে তোমার মতো স্বামী পাওয়া যায় গো। ছি, এ কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। চুপ করো, লজ্জা নয়, লজ্জা নয়, এ যে আমার ভালোবাসা। আর ভালোবাসা তো মানুষের রূপ দেখে সৃষ্টি হয় না, সৃষ্টি হয় তার ব্যবহারে। আর আমি যে তোমার সেই ব্যবহারে মুগ্ধ। এই যে মশাই, বলছি আমাদের তো ফুলসজ্জা হয়নি, এসো না আজ এই রাতেই হোক তোমার আমার দুজনের মধুর মিলন। প্রতিমা, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। চাপার আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, চাপারোয়া তোর মেঘে কোয়লা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে। পিউ কাহা ভরা অনুরাগে। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। বসন্ত আর প্রতিমার ভালোবাসা দেখে মনটা আমার ভরে গেল। অন্ধ বসন্তের জন্য প্রতিমা যা করছে একদম প্রকৃত স্ত্রীর কাজই করছে। কত বড় বাড়ির ছেলে বসন্ত, মাকে ছেড়ে বাড়ি ছেড়ে আমারই কথা মতো শ্বশুর বাড়িতে পড়ে আছে। সবাই প্রতিমাকে খারাপ বললেও আমি বলবো প্রতিমা যা করছে একদম ঠিক কাজই করছে। প্রদীপদা, এই ভয়ঙ্কর বিপদে তোমাকে যে আমাদের পাশে দাঁড়াতেই হবে দাদা, কারণ তুমি তো বুঝতে পারছো যে কি বিপদে আমি পড়েছি। তাই এই বিপদে যে তোমাকে আমার পাশে দাঁড়াতেই হবে। আমি যে বসন্তকে নিয়ে কি করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না, জোর করে খাওয়াতে গেলে কেমন যেন বিরক্ত হয়ে যায়। জানো তো ও কেমন একটা হীনমন্যতায় ভুগছে। প্রদীপদা, ও প্রদীপদা, আমি এখন কি করব বলো না তুমি আমাকে তুমি বলো আমি কি করব। জানো তো ও না ঘুমের মাঝে বিছানার মধ্যে উঠে কেমন যেন একটা চুপ করে বসে থাকে। ওর থেকে দুঃখী আর কেউ নেই প্রতিমা। বেঁচে থেকেও পৃথিবীটা আজ ওর কাছে অন্ধকার, আজ যে ও বড় অসহায়। ও দাদা, বলছি তুমি কি কোনো বড় ডাক্তারের সন্ধান পেয়েছো? হ্যাঁ পেয়েছি, ডাক্তারবাবু বলেছেন চেষ্টা করে দেখবেন, হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু অনেক টাকা খরচ। অত টাকা তুমি কোথায় পাবে? আমি জোগাড় করব। তুমি
অত টাকা কোথায় পাবে? শাশুড়ির কাছে টাকা চাইবে? তুমি আমি কেউ চাইলে উনি টাকা দেবেন না, কারণ বসন্ত এখানে থাকার জন্য মাসিমা আমাদের দুজনের ওপরই রেগে আছেন। আর ওনাকে আরো বেশি করে খেপিয়ে তুলছে ওনার ওই জামাই অজয় বাবু। তাই উনি টাকাটা দিতে চাইলে ওই অজয় বাবু ওনাকে একটা টাকাও দিতে দেবে না। আর ওই অজয় বাবুর ওপর তো আমার স্বামী চিকিৎসার দায়িত্ব কিছুতেই দেওয়া যাবে না। তাই আমার স্বামী চিকিৎসার দায়িত্ব আমার, তার টাকা আমাকেই জোগাড় করতে হবে। তুমি অত টাকা জোগাড় করবে কি করে? কেন আমি আবার নাচ গানে প্রোগ্রাম করব? যে যেখানে কল দেবে আমি সেখানেই পৌঁছে যাব। তাছাড়া সতী বেহুলাও তো তার স্বামীকে বাঁচানোর জন্য এই কাজ করে দেবতাকে সন্তুষ্ট করেছিলেন। তাই আমিও আজ এই কাজ করব। কিন্তু তুমি জমিদার বাড়ির বউ হয়ে স্টেজ প্রোগ্রাম করবে? জমিদার বাড়ির মান সম্মানের থেকে আমার কাছে আমার স্বামীর প্রাণের দামের মূল্য যে অনেক অনেক বেশি দাদা। বেহুলা দেবতাদের সন্তুষ্ট করেছিলেন, আর তুমি? আর আমিও তাই নাচ গান করব। আজ থেকে সমস্ত কিছু নাচ গান আমি আবার করে করব। আমার নাচ গানকে ডালি মনে করে নৈবেদ্য সাজে ওই দর্শক ভগবানের পায়ে আমি পুজো দেব। আমি ওই দর্শক ভগবানের আশীর্বাদ আমার মাথায় করে তুলে নেব, কারণ আমি জানি পাথরের মূর্তিতে ঈশ্বর থাকে না। ঈশ্বর থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই তো আমি এই জীবন্ত দর্শক ভগবানের আশীর্বাদ আমি আমার মাথায় করে তুলে নেব। আর আমার মন বলছে এই দর্শক ভগবান, এই জীবন্ত ভগবানের আশীর্বাদ পেলেই যে আমার স্বামী তার দৃষ্টি ফিরে পেয়ে আবার সুস্থ হয়ে উঠবে। তুমি তোমার স্বামীর জন্য এত কিছু করবে? এই তো কিছুই নয় দাদা, কারণ সতী বেহুলাও তো তার মৃত স্বামীর দেহ ওই লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলায় ভেসে গিয়েছিলেন। আমিও তাই আজ থেকে আমার জীবনকে উৎসর্গ করে দেব এই দর্শকদের মধ্যে। আমি আর রবীন্দ্রসঙ্গীত নয়, ভরতনাট্যম নয়, কত্থক নয়, আজ থেকে আমি মডার্ন গান গাইবো, মডার্ন নাচ নাচবো। আর আমি জানি তাহলেই প্রচুর টাকা আমি ইনকাম করতে পারবো। কিন্তু তুমি তোমার শাশুড়িকে কথা দিয়েছিলে আর কোনোদিন স্টেজ প্রোগ্রাম করবে না। সেই জন্যই তো বসন্তকে না জানিয়েই আমাদেরকে এই কাজটা করতে হবে। কারণ বসন্ত যদি জানতে পারে ওর মাকে দেওয়া কথা আমি রাখিনি, তাহলে ও ভাববে আমি হয়তো ওর মাকে অসম্মান করছি। তাই বসন্তকে না জানিয়েই আমাদেরকে এই কাজটা করতে হবে। দাদা তুমি প্রত্যেকটা অ্যারেঞ্জারের সঙ্গে যোগাযোগ করো দাদা। বসন্তকে না জানিয়ে তুমি এই কাজ করবে, সেটা কি ঠিক হবে? কোনো ভুল হবে না। তাছাড়া ওর কথা শুনলে তো আমাদের চলবে না। তাই আজ থেকে আমাকে নাচ গান করতেই হবে। আর টোটাদাকে তুমি এক্ষুনি ফোন করো। টোটাদা যদি একবার শোনে যে আমি আবার সব রকমের নাচ গান করতে রাজি আছি, তাহলে তুমি দেখে নিও টোটাদাই আমাদেরকে অনেক প্রোগ্রাম দেবে। তুমি আর দেরি করো না, ফোন করো। ঠিক আছে, তোমার কথাই থাক। আর তোমার কথা হয়ে গেলে তুমি ফোনটা আমাকে একবার দেবে, আমারও ভীষণ দরকারি কথা আছে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো টোটাদা, আমি প্রদীপদা বলছি। হ্যাঁ প্রদীপদা বলুন, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বলুন কি বলছেন? প্রতিমা আবার স্টেজ প্রোগ্রাম করবে? শুনছেন প্রদীপ কি বলছে? আরে কচুপোড়া, স্পিকারটা দাও, সাউন্ডটা বাড়িয়ে স্পিকারটা দাও, নাহলে কচুপোড়া আমার শাশুড়ির বয়স হয়েছে, কানে শুনতে পাবে না। না কথা বল। হ্যালো প্রদীপদা। হ্যাঁ বলো। কবে থেকে প্রোগ্রাম করতে চাইছে প্রতিমা? আজ বললে আজ থেকেই, কারণ এখন ওর রেগুলার প্রোগ্রাম হলে তো খুব ভালো হয়। তাছাড়া আরেকটা কথা, প্রতিমা মডার্ন নাচ গান করতেও রাজি আছে, তবে রেট বাড়াতে হবে। রেট কত দিতে হবে সে ব্যাপারে কে কথা বলবে? আমি বলবো। আপনি যে প্রতিমার প্রোগ্রাম ধরবেন, রেট বাড়িয়ে ধরবেন, এবং প্রোগ্রাম ধরে আপনি আমাকে জানাবেন। আরেকটা কথা, প্রতিমার প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমি ওর সঙ্গে থাকবো, কারণ ওকে আমি একা ছাড়বো না, কারণ ওর প্রতি আমার প্রচুর দায়িত্ব। কিন্তু প্রতি রাত্রে আপনি প্রোগ্রামে গেলে আপনার মতো একজন রাজনৈতিক নেতার বদনাম হয়ে যাবে না? ভেবে দেখুন। সে ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কোনো লজ্জা বা ভয় আমার নেই। কিন্তু প্রতিমার কনসেন্ট তো চাই, ওর সঙ্গে কথা না বলে আমি। প্রতিমা আমার কাছেই আছে, আপনি কথা বলুন। প্রতিমা এনে। এই কচুপোড়া, তার মানে সঙ্গেই আছে, অন্ধ মানুষটাকে নিয়েছি। ছি। অজয়, আমাকে শুনতে দাও। হ্যালো। হ্যাঁ টোটাদা, আমি বলছি শোনো না, লাইনটা না কেটে গিয়েছিল বুঝলে। ও টোটাদা বলছি তুমি না আমার ওপর ওইসব পুরনো রাগগুলোকে আর মনে রেখো না। আরে বাবা, আমি আবার নাচ গান করবো বুঝলে। হ্যাঁ, আমি তোমাকে নিজেই কথা দিচ্ছি। থ্যাংক ইউ। তাহলে আমি আজ থেকে বুকিং নিচ্ছি। কিছু অ্যাডভান্স লাগবে? টাকা পয়সার ব্যাপারে যা কথা বলো তুমি তা প্রদীপদার সঙ্গেই বলো, কারণ এখন থেকে তো আমার সমস্ত দায়িত্বই প্রদীপদার বুঝলে। হ্যাঁ, ওর মতই আমার মত। ওকে, রাখছি গো। হ্যাঁ।
নিজের কানে কি শুনলাম? কাকে আমি পুত্রবধূ করেছি? আজ আমি বেশ বুঝতে পেরেছি এই অ্যাক্সিডেন্টের পেছনে ওদেরই ষড়যন্ত্র। আরে কচু পোড়াই এতদিনে বুঝলে না, এতদিনে বুঝলে। তা নাহলে ভাবুন না, এক গাড়িতে থেকে শুধুমাত্র বসন্তের কেন ক্ষতি হলো? আমি কথা দিয়েছিলাম প্রদীপ আর প্রতিমার প্রমাণ দিয়ে দেব, প্রমাণ দিয়ে দিলাম। এবার আমার বকশিষ্ট। ভুল করেছি অজয়, তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি। এই তার জন্য আমি কিছু মনে করিনি। আমি তো আমার মা, মায়ের কথাই ছেলে রাগ করলে চলে বলে। এবার থেকে আপনি আমার কথা মতো শুনে কাজ করুন, দেখবেন ওদের কবল থেকে আমি আপনার ছেলে বসন্তকে ঠিক উদ্ধার করে এনে দেবো। পারবে? পারবে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। তাহলে মা এক কাজ করুন, এক্ষুনি একবার বসন্তকে ফোনটা লাগান, ফোনটা দিয়ে ওকে সব কথা জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। এক্ষুনি করছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি মা বলছি। হ্যাঁ মা বলো, আমাদের প্রতি তোমার কি তাহলে ভুল ভেঙেছে? ভুল আমি করিনি বাবা, কয়েকটা সত্য কথা বলার জন্য তোকে আমি ফোন করছি। বলো। প্রতিমা কোথায়? আজ তো ভাই দ্বিতীয়া, পাশের ঘরে প্রদীপকে ফোঁটা দিচ্ছে প্রতিমা। মিথ্যা কথা। ভাই বোনের সম্পর্ক ওদের নয়, প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আমি নিজের কানে শুনেছি ওরা দুজনেই ওই বাড়িতে বিলীন করছে। কি শুনেছো? কোথায় শুনেছো? না মানে না না না, এ হয় না, এ হতে পারে না। মাকে অবিশ্বাস করলে তোর আরো বড় ক্ষতি হয়ে যাবে বাবা। তোর ভুল ভাঙার জন্য আমি কয়েকটা সত্য কথা তোকে বলছি। ওদেরকে তুই বিশ্বাস করিস না বাবা, ওদেরকে তুই বিশ্বাস করিস না। না না, মায়ের কথা শুনে প্রতিমাকে অবিশ্বাস করে যে মহা পাপ। তাছাড়া প্রদীপ তো প্রদীপের আলোর মতো পবিত্র। ওরা দুজন দুজনকে পবিত্র মনে ভালোবাসে। না না, আমি এক্ষুনি পাশের ঘরে গিয়ে আমি সব কথা বলবো। ওদের কাছে আমি কোনো কথা গোপন রাখবো না। গোপন রেখেই আমাদেরকে চলতে হবে, সম্পূর্ণ গোপন রেখে। কিন্তু দাদা, আজ তো শুভ ভাই দ্বিতীয়ার দিন, আর এই শুভ ভাই দ্বিতীয়ার দিনে তোমার এই ছোট্ট বোনটা আজ তোমার কপালে একটা ভাই ফোঁটা দেবে। আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার দাদা। দাদা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্ধি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। কিন্তু দাদা, শুধু বোন বললেই হবে নাকি? আশীর্বাদটাও তো করতে হবে। আমি বড় দাদা হয়ে আমার সোনা বোনটিকে আশীর্বাদ করছি। তোমার আশীর্বাদটা থাকলেই হবে। আমরা আমাদের এই হাত যেন কখনোই না ছাড়ি। তাহলে তাছাড়া তুমি তো বুঝতেই পারছো যে অন্ধ স্বামীকে নিয়ে যে বিপদের মধ্যে আমি পড়েছি। এই সময় তুমি যদি আমার পাশ থেকে সরে যাও, আমিও যে অন্ধ হয়ে যাব। কিন্তু বসন্ত যদি আমাদের সন্দেহ করে? সন্দেহ করার তো কোনো কারণ নেই, কারণ ও তো অন্ধ মানুষ, ও তো চোখে দেখতে পাবে না তুমি আমি কি করছি, ও কিছুতেই কিছু দেখতে পাবে না। তাই তো রাতের পর রাত তোমাকে নিয়ে আমাকে এই ব্যাপারটা গোপন রেখে বাইরে বেরোতেই হবে। সেটা ঠিক বলেছো। তাছাড়া তুমি আজ যে সম্পর্ক তৈরি করলে সেই ভালোবাসার বন্ধন কোনোদিনও ছিন্ন করা যায় না। সত্যি
আমার চোখে তুমি ভগবান। আর আমার চোখে তোমার মূল্য অনেক। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে আজও আমার চোখে পড়েনি। কিন্তু আমি না কিছুতেই বুঝতে পারছি না, তুমি যে আমার জন্য এত কিছু করবে, তোমার পার্টিটা মেনে নেবে তো? নিশ্চয়ই মেনে নেবে, আর না মানলেও আমি তোমার সাথে আছি। তোমার হৃদয়টা এত বড়। এই বুকে কান পেতে শোনো কি বলছে আমার হৃদয়। কি? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এই, তুমি কি করো বলো তো? এইভাবে কেউ একা একা উঠে আসে? পাশের ঘর থেকে তুমি একা একা এইভাবে উঠে এলে কেন? আহারে কত লাগলো বলো তো? ওগো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তাই তোমাদের ভাই বোনের সম্পর্কটা কেমন সেটা শুনতে এলাম। বড় কষ্ট হয়। ওগো না, তুমি কষ্ট পেও না, কারণ তুমি কি বোঝো না যে তুমি কষ্ট পেলে আমিও যে ভীষণ কষ্ট পাই। ভেঙে পড়িস না বসন্ত, আমি সবসময় তোর পাশে আছি। বসন্ত, বসন্ত, এই, কি হয়েছে তোমার? তুমি এমন পাগলের মতো হাসছো কেন? জীবনটা ঠিক আকাশের মতন, কখনো নীল, কখনো সাদা, আবার কখনো কালো মেঘে ছেয়ে যায়। বসন্ত, বসন্ত। আমার ছেলেটা কাঁদছে। ওরে ও ভোলা, আমার ছেলেটাকে আমার কাছে এনে দে ভোলা, আমার কাছে। আমার ছেলেটাকে ওই ডাইনিটা মেরে ফেলবে। আমার মেয়েটাকে হারিয়েছি, আমার ছেলেটাকে আর আমি হারাতে পারবো না। গিনিমা, আপনি শান্ত হন, আমি নিজে গিয়ে দাদাবাবুকে নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। এসেছি দিদি, এসেছি। আমার মেয়ে প্রতিমার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি দিদি। ভোলা, ওনাকে বলে দে আমি ওনার সঙ্গে কথা বলতে রাজি নই। আপনি রাগ করবেন না দিদি, প্লিজ আপনি রাগ করবেন না প্লিজ। খবরদার, খবরদার, আপনি আমাকে দিদি বলবেন না। আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ছেলেটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আবার এখানে মজা দেখতে এসেছি। না দিদি না, আমি মজা দেখতে আসিনি, আমি এসেছি আমাদের দুটি পরিবারের মধ্যে বিবাদ মেটানোর জন্য। তার কোনোদিনই সম্ভব নয়, কারণ একটা চরিত্রহীনা মেয়েকে আমরা এ বাড়িতে ঢুকতে দেব না। ও আমাদের কথা দিয়েছিল যে নাচ গান করে বেড়াবে না, ও একটা বেঈমান। দিদি, ও দিদি, এ কি বলছে? কি কি বলছে? গিন্নিমা আপনার সঙ্গে কথা বলতে রাজি নন। তবু বলতে হবে কেন? কেন তুমি আমার মেয়েকে চরিত্রহীনা বলছো? সেটা আপনি আপনার বড় জামাই প্রদীপকে জিজ্ঞাসা করুন। প্রতিমার সঙ্গে তার কিসের সম্পর্ক? শালি জামাই বাবু না প্রেমিক প্রেমিকা? চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। নাটক না করে নিজের মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করতে বল ভোলা। যাচ্ছি, তবে আমার বিশ্বাস আপনাদের ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। দিদি, ও দিদি, দিদি আমি আসার সময় হাতে করে একটু মিষ্টি এনেছিলাম, আপনি আপনি গ্রহণ করুন দিদি। ওই মিষ্টিটা রাস্তার কুকুরকে দিয়ে দিতে বল ভোলা। অপমান, অপমান আর বদনাম নিয়ে এ বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি আমি ভাবতে পারিনি দিদি, আমি কোনোদিন ভাবতে পারিনি। ওনাকে বিরক্ত না করে আপনি এখান থেকে চলে যান। যাচ্ছি, আজ আমি চলেই যাচ্ছি। তবে আজ শুধু দিদির অপমান নয়, আজ তুমিও আমায় অপমান করলে। অপমান তো হতেই হবে, অপমান তো হতেই হবে, কারণ আমি যে মেয়ের বাবা,
আজও মেয়ের বাবাদের অপমান আর লাঞ্ছনাই যে পুরস্কার, সেই অপমান আর লাঞ্ছনার পুরস্কার মাথায় নিয়ে আমি আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দিদি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে আমি আসবো না। আমি কিন্তু এসেছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাকে জানাতে, কারণ আপনি অন্ধ মানুষ। আপনার স্ত্রী দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে ঠকিয়ে প্রদীপের সঙ্গে নোংরামো করবে, তা তো হয় না। যেহেতু আমার মাধ্যমে বুকিং হয়, সেহেতু খবরটা আপনাকে দেওয়া আমার কর্তব্য। আপনিও বলছেন ওরা নোংরামো করে? প্রমাণ নেবেন? তাহলে শুনুন, আমার এই মোবাইলে ওদের কীর্তিকলাপ ভয়েস রেকর্ড করা আছে, আপনাকে শোনাচ্ছি। টোটাদা, তোমার প্রবলেমটা কি আছে বলো তো? না না না, আমি কোনো কথা শুনবো না। প্রদীপ দা প্রতিটা প্রোগ্রামেই আমার সঙ্গে যাবে। আরে তাতে কে কি বললো আমার কিছুই যায় আসে না। আর একটা কথা কান খুলে পরিষ্কার করে শুনে রাখো, প্রদীপ দার যদি কোনো রকম কোনো অসম্মান হয় তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা বলছি, আমাদের কালকে কোনো বুকিং নেই তো? না, বুকিং নেবেন না, কারণ আমি আর প্রদীপ দা দুজনেই কালকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ গোপন ব্যাপারে যাব। এতটাই গোপন ব্যাপার, সেটা আপনাকেও বলা যাবে না। ওকে, রাখছি। শুনলেন আপনার বউয়ের কীর্তি, এবার প্রদীপেরটা শুনুন। হ্যাঁ টোটাদা, প্রতিমার কোনো পেমেন্ট কিন্তু আপনি আটকে রাখবেন না, কারণ ওর সব দায়িত্ব এখন আমার। আর একটা ভালো কথা, প্রতিমা যে ফাংশন করতে যাচ্ছে ওর স্বামী বসন্তকে বলবেন না, কারণ বসন্ত জানতে পারলে ও খেপে যাবে। কারণ আমরা যা করছি ওকে গোপন রেখেই করছি। ছি ছি ছি! প্রতিমা মাকে কথা দিয়েছিল আর করলে স্টেজ প্রোগ্রাম করবে না, সেটাই করছে। না না অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যেত দিদিকে আমার কাছে রেখে প্রদীপের সঙ্গে ফুর্তি করা হচ্ছে। আসো কাজ। কিন্তু আজ তো কোনো প্রোগ্রাম ছিল না, অথচ আজও ওরা বেরিয়েছে। যাই হোক, আপনার ব্যাপার, আপনি বুঝবেন। আমি এখন আসি, কেমন? কাকে বিশ্বাস করব? যে প্রতিমাকে আমি এত বিশ্বাস করতাম, সেই প্রতিমা আমাকে... না না না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। প্রদীপের সঙ্গেই থাকুক ও। এত বড় অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আজই হবে ওর সঙ্গে আমার সম্পর্কের শেষ দিন। সত্যি আমি না আর একদম পারছি না আজকে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি ভীষণ ক্লান্ত, বড় ঘুম পাচ্ছে আমার। তোমাকে আমি অনুরোধ করছি, প্লিজ প্লিজ তুমি আমাকে একটু আমার শোবার ঘরের বিছানাটা পর্যন্ত দিয়ে আসবে। চলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমাকে শোবার ঘরে পৌঁছে দিয়ে আসছি। পৌঁছে দিয়ে চলে আসবি কেন? আজকে রাতটা ওর বিছানাতেই কাটিয়ে যাও। এই কি বললে গো তুমি? কি বললে? কি বললে তুমি? বাইরে গিয়ে নোংরামো না করে যা করার তোমরা ঘরের মধ্যে করো, কারণ আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। তাতে তোমাদের কোনো অসুবিধে হবে না। বাইরের লোক যে ছি ছি করছে, নোংরা বেহায়া দল। আমরা কোনো অন্যায় করিনি। তোমরা রোজ কোথায় যাও, কি করো, সব আমি জেনেছি। কি জেনেছো তুমি? কি জেনেছো? চুপ করো। মাকে দেয়া কথা না রেখে রোজ রাতে নাচ গান করে বাড়ি ফিরতে তোমার লজ্জা করে না? কেন তুমি মাকে দেয়া কথা রাখতে পারোনি? কেন তুমি স্টেজ প্রোগ্রাম করেছো? আমার প্রয়োজন ছিল, আমি তাই করেছি। কি প্রয়োজন ছিল সেটা আমি বুঝি না, তাই কি না? বলছো তুমি? বাইরে না গেলে প্রদীপের সঙ্গে ফুর্তিটা জমবে কেমন করে? বসন্ত, বসন্ত, আমি তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। আর আমিও অবাক হয়ে যাচ্ছি তোর চরিত্রের পরিবর্তন দেখে। বন্ধু হয়েছে, বন্ধুর সঙ্গে এত বড় বেঈমানি করতে পারে সেটা আমার জানা ছিল না। ওগো বলো না, বলো না। ওগো, এমন দেবতার মতো মানুষটার নামে তুমি এমন মিথ্যে অপবাদ দিও না গো, দিও না। আমি তোমার কাছে আচ্ছর করছি। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। খবরদার বসন্ত, একদম তুমি আমাকে স্পর্শ করবে না, নোংরা দুশ্চরিত্রা। বসন্ত, তুই প্রতিমাকে লাথি মারলি? তোর এত দরদ উতলে উঠছে কেন? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না, তাই না? বসন্ত,
আজ তো কোনো প্রোগ্রাম ছিল না। ছিল না। তাহলে আজ রাতে প্রতিমাকে নিতে কোথায় গেছিলে? একটা রাতও কি দুজন দুজনকে ছেড়ে থাকা যায় না? চুপ করো, চুপ করো। আর একটাও বাজে ফালতু কথা তুমি বলো না। তোমার স্মৃতি থেকে আমার দেয়া সিঁদুরটা মুছে ফেলে দিয়ে ওই স্মৃতিতে প্রদীপকে বলো সিঁদুর পরিয়ে দিতে। বসন্ত! তুই কিন্তু এক্সট্রিম পয়েন্টে পৌঁছে গেছিস। প্রদীপ, প্রদীপ, প্রতিমা বাচ্চার মা হতে আর কত বাকি রে? বসন্ত! আজ তোকে আমি মেরেই ফেলবো বসন্ত, আজ তোকে আমি মেরেই ছেড়ে দেবে কেন? একেবারে মেরে ফেলো। আমি যা শুনেছি ঠিক তাই। তোমাকে মেরে ফেলার চক্রান্ত চলছে দাদা বাবু। চলো, তুমি তোমার মায়ের কাছে চলো। তোমার মা কেঁদে কেঁদে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভোলাদা, তুমি নিজে চোখে এসে দেখলে তো এরা কিরকম আমার উপর অত্যাচার করছে? ভাবতে অবাক লাগছে, জমিদার বাড়ির ছেলের আজ এই অবস্থা দেখে। চলো ভোলাদা, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। গিন্নিমা তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তো আমাকে পাঠিয়েছে। চলো দাদা বাবু। মায়ের মন তো ঠিক সময় কেঁদে ওঠে। ভোলাদা, আজ বুঝলাম মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর চেয়ে কেউ হয় না। আমি যে আমার ভালোবাসা ভুল জায়গায় বিসর্জন দিয়েছি ভোলাদা, তাই আর কোনো ভুল নয়। এবার চলো, আমাকে তুমি তোমার মায়ের কাছে দিয়ে চলো। বসন্ত! 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 প্রতিমা, বসন্ত যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। যাক, যাক, ওকে যেতে দাও। যাক, যাক, খাঁচার পাখিটা খাঁচা ছেড়ে উড়ে যাচ্ছে। তবে এই খাঁচার প্রতি যদি ওর সত্যি সত্যি কোনো টান থেকে থাকে, ওকে আমার কাছে ফিরে আসতেই হবে। ছি প্রতিমা, ছি। তাহলে বসন্তের বাড়িতে যে কথাগুলো শুনে এলাম সেগুলো সব সত্যি? চরিত্রগুলো এত নোংরা। ছি, ছি, ছি। বল, প্রতিদিন তোরা ফাংশনে যাস, কিন্তু আজকে তো কোনো ফাংশন ছিল না। আজ তোরা কোথায় গেছিলি? থাক। তার জানার তোদের তো আর কোনো দরকার নেই রে দিদি। যার জন্য করে চুরি সে বলে চোর। অপরাধী জানিল না কি বাদ ওস্তাদ, বিচার হইয়া গেল। এত অশান্তির পরেও তুমি নিজেকে স্থির রেখেছো কি করে প্রতিমা? প্রদীপদা, একটা একটা দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার নাম সার্কাস। আর শত অশান্তির মধ্যেও শান্তভাবে বেঁচে থাকার নামটাই যে জীবন। আমার জীবন ওই বসন্ত। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, ওই বসন্তকে যে আমার কাছে আসতেই হবে। প্রতিমা! অন্ধকার যেমন অন্ধকারকে দূর করতে পারে না, একমাত্র আলোই পারে অন্ধকারকে দূর করতে। তেমন ঘৃণা দিয়ে কখনো ভালোবাসাকে জয় করা যায় না। ভালোবাসাকে দিয়েই ভালোবাসাকে জয় করতে হয়। আমার শীতে সিঁদুর যদি পবিত্র হয়ে থাকে, আমার মনের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমার কাছে ওই বসন্তকে আসতে হবে, আসতে হবে, আসতে হবে বসন্ত। পারবো না। তোমরা যতই চেষ্টা করো না কেন, প্রতিমার ভালোবাসার মানুষ ওই বসন্তকে ওর বুক থেকে আমি কেড়ে নিতে পারবো না। কারণ সত্যের জয় একদিন না একদিন হবেই হবে। ধর্ম কখনো অধর্মের কাছে হারতে পারে না বাবা। অধর্ম যারা শয়তান তাদেরই চলছে পৌষ মাস, আর যারা ভগবান ভ্রম করছেন তাদের হচ্ছে সর্বনাশ। আরে বাবা, আজকালকার দুনিয়া
দুনিয়ায় যারা যত বেশি অসৎ তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হচ্ছে, আর সৎ মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য বিনা পয়সা রেশন পাওয়ার জন্য রেশন দোকানে লাইন দিচ্ছে। কিন্তু জানো তো বাবা, শয়তানে শয়তানে কোলাকুলি কিন্তু বেশি দিন টেকে না, বিষে বিষে বিষক্ষয় হয়। ওই বিষ মানুষ অজয় বাবুর সঙ্গে তোমার বিষময় চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আনবে এক অশান্তির ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে তোমাদের সমস্ত পরিকল্পনা বলা। আমি বাবা নই, আমি এখন বোবা। অনেকদিন কোনো ইনকাম নেই, তাই তোকে দিয়ে শুরু করব নতুন ইনকাম। মানে বাবা নই বলে তোকে আমি বিক্রি করে দিয়েছি। এই দেখ, এই দেখ, 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 অজয় বাবু আমাকে কত টাকা দিয়েছে, এই টাকা দিয়ে তোকে আমি বেঁচে দিয়েছি। করেছো বাবা? বসন্তের সঙ্গে বিয়ে দিয়ে ভেবেছিলাম ওদের সম্পত্তিটা আমি হাতাবো, কিন্তু তুই নিজের খবর নিজে করে ওই মন্দিরে বউ না হয়ে হয়েছিস বোন। আমার বাড়া হাতে ছাই দিয়েছিস, তাই তোকে আমি বিক্রি করে দিয়ে টাকা নিয়েছি। নে, রেডি হয়নি, রেডি হয়নি। আমি পারবো না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর মা পারেনি, তোর মা ছিল একটা বেশ্যা, আমি তোকে তাই বানাবো। বাবা ছে ছে, নাকামি ছাড়, জাত ব্যবসায় নেমে পড়। অজয় বাবু এক্ষুনি আসবে, আমি ঘরে বাইরে চলে যাবো, তুই তাকে খুশি করবি। তোমার ঔরসের সন্তান না হলেও ছোট্টবেলা থেকে তো আমি তোমাকে বাবা বলে জেনে এসেছি, তাহলে কি করে তুমি আমাকে দিয়ে এই নোংরা কাজটা করেছো বাবা? তোমার বুকটা কাঁপছে না? মনের দরজায় কেউ ধাক্কা দিয়ে বলছে না ঠিক ঠিক সত্য ঠিক তোকে সত্য ঠিক? না না না, আমার কিছু মনে হচ্ছে না। কেন বলতো? তোকে আমি ছোটবেলা থেকে বড় করে তুলেছি তোকে দিয়ে এই ব্যবসা করাবো বলে। তোর এখন ভরা যৌবন, এক্ষুন তো পয়সা ইনকাম করার সময়। চমৎকার, আমার জীবনটা আছে একটা নাটক, আর এই নাটকের একটা ভাইটাল ক্যারেক্টার হচ্ছে আমি। যদি কোনোদিন কোনো নাট্যকার আমার কাছে আসে, তাকে দিয়ে আমি একটা নাটক লেখাবো, বলবো বাবু মশাই, আমার এই দেহটা আপনি যত খুশি ভোগ করুন, বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না, শুধু আমাকে নিয়ে এমন একটা যাত্রাপালা আপনি লিখুন যে যাত্রাপালা দেখে মানুষ এই নগ্ন সমাজের আসল পরিচয়টা দেখে ভয় পাবে, আর এই বুলটির চরিত্র দেখে ঝটফট করে চোখে জল ফেলবে। চুপ কর, চুপ কর। খোরদার হাজির, আসুন আসুন অজয় বাবু আসুন। এই যে গুজবড়া বাপেটিতে কি পরিকল্পনা হচ্ছে? বলছিলাম কি, আজকে আমাদের জমিয়ে আসর বসবে। বলুন বলুন, আপনি কি খাবেন? কি আরে খাবেন? বাবা, আসর করবে না আপনি, আপনি যা খাওয়াবেন তাই খাবো। তাহলে এইখানে একটু অপেক্ষা করুন, আমি একটা হুইস্কি নিয়ে চলে আসছি। আরে কচু বুড়া, তোমার বাবাটা জানো কেমন, কোথায় এলাম সবকিছু ব্যবস্থা থাকবে তা না, এই সময় মদের দোকানে গেল মাল কিনতে। আচ্ছা বলো, এইসব ভালো লাগে বলো? ভালো লাগার জন্যই তো আমার কাছে আপনাকে রেখে গেল। এবারে তো শুরু হবে আপনার আমার আসল খেলা। এই কচু পোড়া, এই যে নিম গাছে আম ফল ধরার মতো ব্যাপার, তার মানে একটু একটু বুঝেছি তুমি একেবারে রেডি। এবার তুমি আমার আসল রূপ দেখবে, সেটা দেখে তুমি বুঝতেই পারবে না এটা আমার কি খেলা। এই যে কচু পোড়া ওই দিকে চলে গেল, ওই দিকে ঘুরে কি ভাবছো বলো তো? পতঙ্গ যেমন আগুন দেখলে আগুনের পেছনে ছোটে, তুমিও ঠিক তেমনি ছুটবে। এই কচু পোড়া, জানো তো আমি না সঙ্গে মদ নিয়ে এসেছি, মদ। তাহলে শুরু করে দিন, রঙিন মদ খেয়ে রঙিন চোখে আমাকে দেখুন। আরে কচু পোড়া, এমনি চোখেই তো তোমাকে আমার ভালো লাগে, এই তবু একটু মদ খেয়ে নিয়ে দাঁড়াও, আরো ভালো লাগবে। আরে এরকম খান, বাহ বাহ বাহ, সেই থেকে কি খাচ্ছেন বলুন তো, একটু একটু করে। আসুন আমি গাই দিই। আরেকটু দেবো। কেমন লাগছে? আরে কচু ওরা সে কথা আর বলতে, নরম নরম চুমাই না, শরীরটা একেবারে গরম হয়ে যাচ্ছে। আরে চিন্তা নেই, যত টাকা দিয়ে আপনি আমাকে কিনেছেন ততটাই আদর যত্ন পাবেন। কচু পোড়া, জানো তো ওই কদিন ধরতে না
তোমার জন্য আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, অনেক টাকা। তবে সত্যিকারে বাবা হলে কি পারতো নিজের মেয়েকে বিক্রি করে দিতে? আপনিও জানেন আমার আসল পরিচয়, জানেন আমার মায়ের পরিচয়, জানেন আমার বাবার কীর্তিকলা। আরে কচি বোড়া, সব জানি, সব জানি। দাঁড়াও বলছি, এই দাঁড়াও একটু মদ খেয়ে নিই। এই কচি বোড়া জানো, ওই গজেন্দ্র তো মদ কিনতে যায়নি, ও গেছে তোমাকে আমার কাছে ছেড়ে দিয়ে। আরে না, আরে আমার প্রচুর নেশা হয়েছে, আমি মনের সব কথা আমি তোমাকে খুলে বলবো, খুলে। মন প্রাণ উজাড় করে আপনাকে দেব, শুধু দেহটা না, এই মনটাও দেব। আমি আর কারোর হব না ডার্লিং, আমি শুধু তোমার হয়েই থাকি। কচু বোড়া, পাগল হয়ে যাও, পাগল। তোমার সমস্ত পাগলামি আমি এই মোবাইলে ভিডিও করে রাখবো। এই কচু বোড়া, আবার দূরে চলে গেলে কেন বলো তো? এই তুমি সে মোবাইল নিয়ে কি করছো গো? সুইচটা অফ করে দিলাম গো, কারণ ফোন এলে আমাদের ডিস্টার্ব হবে না। এই একেবারে ঠিক কথা বলেছো। এই জানো কচু বোড়া, আমার যে বউটা ছিল না, তার এত ঘটে বুদ্ধি ছিল না। সব সময় ওই ঠাকুর দেবতা নিয়ে থাকতো, আর ঘন ঘন পেটে বাচ্চা নিত, বাচ্চা। বাচ্চা নেওয়া মানেই তো জীবন নষ্ট, তাই না বলুন? আরে বাবা, সেই জন্য তো যতবার পেটে বাচ্চা এসেছে ততবার কচু পোড়া নার্সিংহোমে নিয়ে গিয়ে বাচ্চাটাকে আউট করে দিয়েছে। শালি বাচ্চা মা হবে। খেলা জমে গেছে, সমস্ত রেকর্ড করে রাখছি। এই যে কচু পোড়া, একটু দূরে চলে যাচ্ছ কেন বলো তো? ভাবছি যদি কেউ দেখতে পেলে তো একটু লজ্জা লজ্জা লাগে। এই কচু পোড়া, লজ্জা কি আছে? এসো আছে, ও কি ভাবছো বলো না? আমি বেশি কাছে গেলে যদি আমার পেটে বাচ্চা এসে যায়। একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। যদি বাচ্চা আসে তাহলে লাঠি মেরে বাচ্চাটাকে নষ্ট করে দাও। লাথি মেরে বাচ্চা নষ্ট? না না, ওটা করবেন না। আপনি আমায় ভালোবাসেন না? ভালোবাসি তো, বাসি তো। আরে বাবা, তোমার পেটে বাচ্চা আসবে না, কারণ আমরা দুজনে ঠিক থাকলেই তো হবে। আমরা স্ত্রী বুঝে ঠিক ছিল না? একদম ঠিক ছিল না, সব সময় খালি ওই বাচ্চা বাচ্চা। এই জানো, ওকে না আমি ভালোবেসে বিয়ে করিনি, ভালোবেসেছিলাম ওর নামের ওই সম্পত্তিকে। শালির সম্পত্তি যখন নিতে চাইলো না, শালির গলায় ফাঁস দিয়ে মেরে দিলাম। বলছি এ কথা তুমি কাউকে বলে দিও না। না, কাউকে বলবেন? আপনি যদি আপনার স্ত্রীকে খুন না করতেন, আজ আমি আপনাকে পেতাম বলুন? ঠিক বলেছ। বলছি জানো, তুমি না আমার বলছি অনেক সুন্দরী, আরো স্মার্ট। সেই থেকে শুধু মদ খাচ্ছ, চাট খাবি না চাট? চাট কোথায় পাবো? এই বলছি এক কাজ কর, ওই পাতা আছে খাট, চল চলো তোমাকে করি আমি মদের চাট। নেশা হয়ে গেছে, ভালোবাসার মানুষ কখনো হয় মদের চাট? কচু পোড়া, সত্যি ভুল বলে ফেলেছি। জান বলছি, আজ না আমার প্রচুর নেশা হয়েছে।
आजा पास मेरे आजा तू पास मेरे आजा ए हुस्न का खुमार मेरे तुझ में छाया जो कुर्बान हुआ जो मुझ पे गुजरा सी पड़ा है वो ओ शराबी क्या शराबी हम जिसके रंग न हो लुटे समझो शराबी बस जिसके हम न हो आउगा 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 साथी रे सखी साथी अब सावन जो कोई इस बाकी सखी साथी रे सखी साथी अब सावन जो कोई इस बाकी आज কোনো কথা হবে না আজ কোনো কথা হবে না তুমি আমি জুটি জোট বেঁধে পাচল বোঝালি ছি ছি অজয় বাবু, এই তোমার চরিত্র? আরে এই মেয়েটা, তোমার চরিত্র এত নোংরা। তুমি এখানে কেন গো? বাজারে যাচ্ছিলাম, রাস্তায় একটা ঘটনা দেখে সেই খবরটা এই মেয়েটাকে দিতে এসে মনে হলো যা ঘটেছে তাই নোংরা মেয়েটাকে আমি বলবো না। তাই নোংরা মেয়েটার জন্য কি খবর নিয়ে এসেছো বলা দা তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। তুমি আমার জামাইবাবুর সঙ্গে নোংরামো করেছো, তাই আজ তোমার এই ঘটনা ঘটেছে। যা করে ঘুচুক ঘুচুক তাহলে বলতে কিছু যায় আসে না। আরে না না বলো দা বলো কি খবর নিয়ে এসেছো সেটা ভালো না খারাপ বলো তোমার জন্য কি কোনো ভালো খবর পাঠাতে পারে? কাঁদতে হবে, খারাপ মানুষের কোনোদিন ভালো হয় না। তাই আজ তোমার কপাল পড়লো। ভেবেছিলাম তুমি ভালো, তোমার বাপটা বজ্জাত, কিন্তু আজ তোমার চরিত্র দেখে বলছি আমরা গাছে আম ফলে না। তাই যাও রাস্তায় বেরিয়ে দেখে এসো, ভগবান কালা বাবা নয়, তার কাজ তিনি ঠিকই করেছে। এই শুয়োরের বাচ্চা চাকর যা করেছে পরে দেখা যাবে। তুই আবার আমাদের ঘটনা নিয়ে ঘটনা ঘটাস না, তাহলে কিন্তু তোর জীবনে দুর্বিষহ ঘটনা ঘটে যাবে। দুর্বিষহ 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 হয়ে উঠেছে আমার এই জীবনটা। আমি যে আমার এই জীবনটাকে নিয়ে আর কিছুতেই বইতে পারছি না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমি তো জ্ঞান তো কখনো কোনোদিন তোমার কাছে কোনো পাপ করিনি ঠাকুর, তাহলে আমার জন্য তোমার এত শাস্তি কেন? আমার পাপের শাস্তি লঙ্ঘন করতে তুমি আমাকে আর কষ্ট দিও না ঠাকুর, তুমি আমাকে আর কষ্ট দিও না। আমি যাই বসন্তকে ছেড়ে কিছুতেই বাঁচতে পারবো না। আমার কাছে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শ্রীমতী যেমন ভুল করে ভালো কেঁদে গেছে সারাটি জীবন। শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, তেমনি করে আমি কাঁদব, তেমনি করে আমি কাঁদব। শ্রীমতী যেমন ভুল করে
গো, ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন। তেমনি করে আমি কাঁদব, তেমনি করে আমি কাঁদব। শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে, শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন। এভাবে চোখের জল ফেলে কোনো লাভ হবে না প্রতিমা। যত তুমি দুর্বল হবে তত এই সমাজের বিষাক্ত মানুষগুলো তোমাকে চেপে ধরবে। যারা তোমার শান্তির জীবনে অশান্তির আগুন জ্বেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে তুমি ছবল মারো, বদলা নাও। কিন্তু বদলা নিতে গেলে যদি ওই হিংস্র জন্তুটা আমার স্বামীর কোনো ক্ষতি করে দেয়, ওই হিংস্র জন্তুটা পারে না এমন কাজ তো এই পৃথিবীতে নেই। কিন্তু মিথ্যে বদনামের বোঝা মাথায় নিয়ে তুমি এভাবে কতদিন কাঁদবে? ততদিন যতদিন না আমার স্বামী তার ভুল ভেঙে সে আমার কাছে ফিরে আসছে, ঠিক ততদিন। বড় খারাপ লাগছে, তোমার আমার মিষ্টি মধুর ভাই বোনের সম্পর্ককে কেউ বুঝলো না। কৃষ্ণ সুদামা যেমন এক মন এক প্রাণ বন্ধু ছিল, আমি বসন্ত ঠিক তাই। সেই বন্ধুত্বের অমর্যাদা আমি কোনোদিন করব না। তাই বুঝি দুজন এসেছো এই মন্দিরে দুজনের মনের কথা জানাতে? দিদি, তুই আমাকে এই চিনলি? কেন চিনব না? নিজের চোখেই তো দেখছি তোর জামাইবাবু তোকে নিয়ে ব্যস্ত। আসলে আমি সুন্দরী নই বলে তোর দিকে নজর পড়েছে। কেন তুমি এই হীনমন্যতায় ভুগছো? তোমার চোখের দৃষ্টি ভুল দেখলেও মনের দৃষ্টি দিয়ে আমাকে বোঝার চেষ্টা করো। আমার চোখ দুটো তো তুমিই অন্ধ করে দিয়েছো, তাই তো মনটাই পাথর চাপা দিয়ে রেখেছি। আমি দৃষ্টিহীন, ঘেন্না লাগে ভাবতে, আমার ঘেন্না লাগে। তোমাকে চিনতে আমি ভুল করেছি। বলো, স্ত্রী হয়ে স্বামীর এই কলঙ্ক শুনতে কারোর ভালো লাগে? আমি কান পেতে শুনতে পারি না যে তুমি দুশ্চরিত্র। থাকা না রে একবার আমার দিকে। তুই কি সবকিছুই ভুলে গেছিস? সেদিনের সেই সুন্দর দিনগুলোর কথা? মা মারা যাবার পর এই সংসারটাকে আমরা খুব ভালোবেসেছি। এই সংসারের সমস্ত দায়িত্ব আমরা দুই বোন বুক পেতে সমস্ত পালন করেছি। অভাবের সংসারে যখন যা জুটেছে তাই খেয়েছি, এক বিছানায় শুয়ে ঘুমিয়েছি। কত মজা করে আমরা দিনগুলো কাটিয়েছি। ভুলে গেছিস রে? তুই কি সেদিনের সেই সুন্দর দিনগুলোর কথা ভুলে গেছিস? যেদিন আমি রাতের পর রাত প্রোগ্রাম করে বাড়িতে ফিরতাম, তুই আমার জন্য সারা রাত জেগে বসে থাকতিস কোনো কিছু না খেয়ে, আর আমি প্রোগ্রাম করে বাড়িতে ফিরে এসে তোকে জিজ্ঞাসা করতাম কিরে দিদি তুই এত রাত পর্যন্ত জেগে আছিস না খেয়ে, আর তুই আমাকে বলতিস আমার এই ছোট্ট মনটা এই সংসারের জন্য রাতের পর রাত জেগে পয়সা রোজগার করে নিয়ে আসবে। আর আমি বড় দিদি হয়ে আমার এই ছোট্ট মনটাকে ফেলে রেখে আমি একা খেয়ে নেব, আমি ঘুমিয়ে পড়বো। আর আজ তুই ভুলে গেলে। চোখের জল ফেলে তুই আমায় ভোলাতে পারবি না, কারণ আসল চোখ আমার খুলে গেছে। আমি জানতাম তুই ভালো গান করিস, ভালো নাচতে পারিস, কিন্তু তুই যে এত বড় অভিনেত্রী তা আমার জানা ছিল না রে। এক বাক্যে সবাই বলবে মহানায়িকা, তোমায় অজস্র ধন্যবাদ। বোকা অন্ধ, এটা তোমাকে আমি কি করে বোঝাই? তুমি আমাকে বোঝাবে কেন? বোঝানোর জন্যই তো তোমার সুন্দরী শালী আছে। তাকে আরো ভালো করে বোঝাও, আরো সান্ত্বনা দাও, দেখবে মজা পাবে। লোকের কথায় কান দিয়ে কি লাভ? তার চেয়ে লাভ করো, মানে ভালোবাসায় মেতে ওঠো ওই অভিনেত্রীর সঙ্গে, যার সঙ্গে মিশলে তুমি শান্তি পাবে, যার বাঁচার রাস্তা দেখালে তুমি আনন্দ পাবে। দাঁড়িয়ে আছো কেন? মনের মানুষের হাত ধরে আমার সামনে বলতে লজ্জা হচ্ছে যে প্রতিমা যে যাই বলুক তুমি আমার বুকে আছো, আমার বুকেই থাকবে, কারণ তুমি যে আমার। শেষটা শুনে তারপরে আমায় মেরো।
তুমি যে আমার ছোট বোন, বড় দাদা হয়ে তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়িয়েছি, তাতে কে কি বললো আমার কিছু যায় আসে না। বা এই সমাজে সব থেকে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। সেই সম্পর্কের মূল্য কেউ না বুঝলেও আমি বুঝি। দীপা, উপযুক্ত স্ত্রী যদি কোনো স্বামীর পাশে বিশ্বাসে জড়ি নিয়ে না দাঁড়ায়, তাহলে কোনো মহৎ কাজ কি কোনো পুরুষ করতে পারে? কি রে বোন, কিছু বল। বলবো বলবো, একে বৃন্দে দুটি কুসুম, দিদি বোন, দিদি বোন, দিদি। কোথায় চলে যাচ্ছিস রে? আজ যে আমি তোকে পেয়ে বুঝতে পেরেছি কত ভাগ্য করে, তবেই তো আমি তোর মতো দিদি পেয়েছি রে। তাই তো আজ তোকে আমি বলি, জল হয়ে তাই বইব আমি, তুই যে ভরা নদী, তোর বুকেতেই হাসি আমি, তোর বুকেতেই কাঁদে। দিদি দিদি, আমার সোনা 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 দিদি, আমার সোনা বোন, তোকে কি আমি কোনোদিন ভুল বুঝতে পারি? আমি দুধে তো মিশে গেল, এবার কি আটি গড়াগড়ি খাবে? না না, তাকানো তাকানো, তুমি তো আমাদের এই সংসার নদীর একমাত্র মাঝি, তোমাকে ছাড়া এই সংসার নদীটা আমরা পার হব কেমন করে? মানে আমি তোমাদের নারায়ণ, জীবন্ত নারায়ণ। আরে দূর দূর, প্রভু নারায়ণের কি কারোর কথা শুনলে চলে? চলে না, চলে না। তুমিও তাই কারোর কথা একদম শুনবে না। তাছাড়া তোমার আর চিন্তা কি? এমন উপযুক্ত স্ত্রী যার পাশে আছে, জয় তার অবশ্যই। কচুপোড়া জয় নয় রে পরাজয়। এবার এমন চল চালবো এক চালেই কিস্তি মান। যাও বৎস যাও, কাজে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। কিন্তু আর নোংরা কাজ করতে ইচ্ছা করছে না। আপনার কথা মতো অনেক কুকাজ করেছি, আর ভালো লাগছে না অজয় বাবু। আপনি অন্য কাউকে দিয়ে কাজ করান, আমি পারবো না। আরে পারবো না বললে চলবে? এতদিন কত টাকা খেয়েছো মনে আছে তোমার? বেইমানি করো না, বেইমানি করো না কচুপোড়া, বেইমানি করো না। বেইমানি করে ফেলেছি প্রতিমার সাথে। আপনি আমায় কত টাকা দিয়েছেন, তার চেয়ে প্রতিমার প্রোগ্রাম বুক করে আমি অনেক বেশি টাকা রোজগার করেছি। তাই ওর যা ক্ষতি আমি করেছি, এ পাপের আমার জায়গা হবে না। এই কচুপোড়া, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আজ পর্যন্ত যা যা করেছো তার প্রমাণ স্বরূপ সব কিন্তু আমি ওই থানায় জমা করব। আপনার প্রমাণকে আমি ভয় পাই না। আপনার সঙ্গে আমার থানাতেই দেখা হবে, তবে অন্যভাবে, অন্য রূপে। যে রূপটা আমার দেখলে আপনিও চমকে উঠবেন। ওরে, আমাকে চমকাবে কোন কচুপোড়া রে? তার যে জন্ম এখনো হয়নি। হঠাৎ জন্ম হয়েছে, আর যার জন্ম হয়েছে সে দেখবেন আপনাকে এ থানাতেই গলা ধাক্কা দিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে। ওকে, গুড বাই। কচুপোড়া, কত হাতি গেল তল, মশা বলে কত জল। কিন্তু বুঝতে পারলাম না ওর কথার চাল। মালটা ঠিক ঠিকই নয় তো। হয় হোক, সেটা পরে দেখা যাবে। এখন আমার কাজ আমাকেই করতে হবে। কি অজয় বাবু আপনি? ও বাবা, তা এখানে কোন মতলবে? নতুন কোন মতলবে নয় তো? আরে কচুপোড়া, সবাই আছো দেখছি, তাহলে মুখোশটা ঠিক খুলতে পারবো। জানি জানি তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না, তবু তবু সত্য কোনোদিন চাপা থাকে না। জানো জানো, ওদের নাটক আমি ধরে ফেলেছি। নাটক? কিসের নাটক? ওই যে বুলটি সেদিন মা বিশালাক্ষীর মন্দিরে বসন্তের সঙ্গে যে নাটক করলো, সেই ভাই বোনের গোপন নাটক। আরে বাবা, মিথ্যে কোনোদিন চাপা থাকে না। কি বলতে কি চাইছেন আপনি? আরে না রে বাবা, না, বলতে নয়, বলতে নয়, দেখাতে চাইছি ভাই বোনের গোপন প্রেম। ভাই বোনের গোপন প্রেম? ভাই বোনের গোপন প্রেম মানে? এগুলো দেখো, দেখে বোঝো ভাই বোন কাকে বলে। দেখো তো। কি কি? আরে দেখো না। ছবিগুলো তো এই ছবি, এই ছবিগুলো আপনি কোথায় পেয়েছেন? আরে কচুপোড়া, যেখানে ওরা প্রেম লীলা করছিল সেখান থেকেই তুলেছি। দেখি দেখি, না 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 না, এ হতে
পারে না। এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আরে বাবা কচু পোড়া, বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আরে বাবা বুঝতে পারছো না, প্রেমের টানে বিয়ে করে বউকে ছেড়ে, মানে ওই বুলটির প্রেমের টানে তোমাকে ছেড়ে চলে গেছে। তবে হ্যাঁ, বুলটি কিন্তু ওকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে সম্পত্তিকে। তা নাহলে একটা অন্য মানুষের সাথে ছি 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 ছি। ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আমি এখন চলি, কেমন? টাটা। একটা অবিশ্বাসের পোকা তো আজ আমাকেও কামড় দিতে চাইছে। হে কি গো, হে সত্যি তো গো, তুমি যদি আমাকে ভালোবাসতো তাহলে তো তুমি আমার জন্য কাঁদতে। এই দিদি বল, এই বসন্ত যদি আমাকে ভালোবাসতো তাহলে তো ও আমার জন্য কাঁদতো। আমার মনে হয় তুই আবার করে ভুল করছিস। ভুল করছি কোথায়? ভুল কই না তো, কোনো ভুল নেই তো। এই ছবিগুলো, এই ছবিগুলো তো ভুল নয়, এই ছবিগুলো তো কোনো কিছুতেই ভুল নয়। আমি এই ছবিগুলোকে দেখে আমার মনটাকে আমি কি বোঝাবো? আসল সত্যটা কি? ওই ছবির মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? অজয় বাবু, আপনি? হ্যাঁ, চলে এলাম ওই ছবির ব্যাপারটা পরিষ্কার করতে। আমার সঙ্গে যুক্ত করে ওই শয়তান অজয় ঘোষাল ছবিগুলো তুলেছিল। বুলটি যখন বসন্তের সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তখন আমার চাপে পড়ে বুলটি বসন্তের সঙ্গে মেলামেশা করেছিল তার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু মন্দিরে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল বসন্তকে বুলটির দাদার চোখে দেখে। তারপর সেই ছবিগুলো আমাকে দিয়ে তোমাদের কাছে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন রাজি হননি আপনি? ওই অজয় বাবু তো আপনারই গুরু, তা গুরুর কথায় রাজি না হওয়ার কারণ? জীবনে অনেক পাপ করেছি, আর পাপ কাজ করব না। যতদিন বেঁচে থাকবো পাপের প্রায়শ্চিত্ত করব। তাই আজ আর তোমার কোনো ক্ষতি নয়। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি তোমার স্বামী বসন্তকে নিয়ে সুখী হও। কিন্তু আশীর্বাদ যখন করলেন তখন বাম হাতে করলেন কেন? ডান হাতে করুন। ওরে মা, আমার পাপের কিছুটা পাপ খণ্ডন করতে ভগবান আমার ডান হাতটা কেড়ে নিয়েছে। কিন্তু এই ঘটনাটা ঘটলো কেমন করে? টাকার লোভে, হ্যাঁ টাকার লোভে বুলটিকে যখন ওই শয়তান অজয় ঘোষালের কাছে বিক্রি করে আমি টাকা নিয়ে বড় রাস্তা ধারে আসি, হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো। আমি ছিটকে বললাম, জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখলাম আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। তারপর দেখলাম আমার একটা হাত। ওরে মা, যে পাপ হাত দিয়ে আমি বুলটিকে বিক্রি করে টাকা নিয়েছিলাম, ভগবান সেই পাপ হাতখানা আমার কেড়ে নিয়েছেন। আর তখনই বুঝলাম পাপ বাপকেও ছাড়ে না। কিন্তু এসব আপনি কি বলছেন? হ্যাঁ মা, পাপের প্রতিফল। আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন সমস্ত পাপী শাস্তি পায়। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে তোমরা আর কেউ ভুল করো না। সত্যের জয় হবে, আর সেই সত্যের আদালতে তোমরা অনেক পাপের কাহিনী জানতে পারবে। অজয় ঘোষাল, আর নয়, আর তোমাকে আমরা কেউ একটাও পাপ কাজ করতে দেব না। এইবার তোমার পাপের উপযুক্ত শাস্তি আমরা সবাই মিলে দেব। আমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমাকে তোমার উপযুক্ত শাস্তি আমরা দেবই। তার জন্য যদি আমাকে শাস্তি হয় রণরঙ্গিনী চণ্ডী, আমি তাই সাজবো। যদি আমাকে শাস্তি হয় মৌময় উর্বশী, আমি তাই সাজবো। চলো সবাই, আজ আমরা সবাই মিলে হাতে হাত রেখে একটা কথার প্রতিজ্ঞা করব। এসো, দুঃখের নদী সাদ্রে আমরা হবই হব পার, হারবো না জিতবো, করো সবাই অঙ্গীকার। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটা কণাও ছাড়বো না। আমরা হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই না, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু
প্রতিবাদের কোনো ভাষা নেই। আজও প্রমাণ হলো না গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে অন্ধ করলো কে? প্রতিমা কেন? প্রতিমা কেন? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? প্রতিমা কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে যে এইভাবে তুমি আমার উপর প্রতিশোধ নিলে? বিশ্বাস করো প্রতিমা, আমি যে আজও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আমার এই হৃদয়টা যে পাথর নয় প্রতিমা, আমার হৃদয়টা যে পাথর নয়, পাথর নয়। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, বুঝবে সেদিন তুমি বুঝবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এবার খাওয়ারটা খেয়ে নে বাবা, সকাল থেকে তো কিছু খাসনি। আজ তোর চোখ দেখাতে অজয় ডাক্তারখানায় নিয়ে যাবে। কিছু না খেলে ডাক্তারবাবু চিকিৎসা করবেন কি করে? না, আমি যাব না মা। আমি অন্ধ হয়ে থাকবো। এই পৃথিবীর কালো নোংরা কদর্য রূপটা আমি যা দেখতে চাই না মা, আমি যা দেখতে চাই না। খোকা বাবু, তুমি এমনটি করো না, তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমাদের মুখে কি খাবার ওঠে? তাছাড়া তোমার মা যদি এই বয়সে না খেয়ে থাকে, উনি কি বাঁচবেন? না 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 না, মা বেঁচে থাকবে। মা না বাঁচলে আমি কোথায় থাকবো? মা, ও মা, তুমি কোথায় মা? একটু আমার কাছে এসো না। আমি একটু তোমার কাছে বসি। মা, তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না মা? কষ্ট পেও না মা। মানুষ কি না খেয়ে বাঁচে? আমি তো আমার মনের জ্বালাই খাবো না বলেছি। মনের জ্বালার থেকে পেটের জ্বালা যে আরো বেশি কষ্টের মা। তাই যত দুঃখই আসুক না কেন, খেতে তো আমাকে হবেই মা। দাও মা, দাও। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। এই নে বাবা, হ্যাঁ, এখন মাইক না বেয়া। আহা, এবার ওষুধটা খেয়ে নে বাবা, নে। আমার মাথাটা কেমন ঘুরছে মা। আমার 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 মাথার মধ্যে যন্ত্রণা করছে। আমি কি ওষুধ খাওয়ালে মা? আজ যে আমার বেশি কষ্ট হচ্ছে। তুমি আমার কাছে ঘর দিয়ে চলো। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি একটু ঘুমাবো, আমাকে একটু ভালো করে ধরো। আমি যা দাঁড়াতে পারছি না। বাবা, অমন করছিস কেন? কি কষ্ট হচ্ছে? মা, তুমি আমাকে কি ওষুধ খাওয়ালে মা? এটা ওষুধ না বিষ? আমার যে সব চলে যাচ্ছে। তুই কি বলছিস খোকা? আমি তোকে নিজের হাতে বিষ খাওয়াবো? আমার ধারণা এই ওষুধ ঠিক ওষুধ নয়। আপনি নিজে ডাক্তারবাবুর কাছে যান, নিজে দোকান থেকে ওষুধ নিয়ে আসুন। আপনি কাউকে বিশ্বাস করবেন না। আমি নিজের কানে শুনেছি, আমার মনে হয় খোকা বাবুর ভুল চিকিৎসা চলছে। চিকিৎসার নাম করে খোকা বাবুকে মেরে ফেলার চক্রান্ত চলছে। বলাদা ভুল কিছু বলেনি মা। ওই জামাই বাবুকে আর বিশ্বাস করা যায় না। তুই কি শুনেছিস বল ভোলা? আমি বলেছি, জানতে পারলে ওই অজয় বাবু আমাকে খুন করে ফেলবে। তাও
বলবো তো বটেই, আমি আপনাদের অন্ন খাই, আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি নিজের চোখে দেখেছি ওই অজয় বাবু বুলটির সাথে। ভগবান, ভগবান, ওই অজয়ের চরিত্র এত নোংরা, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। আরো কি শুনেছি জানেন, ওই অজয় বাবু ফোনে বুলটিকে বলছিল, বলটি শোনো, তোমাকে নিয়ে কয়েকদিন ওই দীঘা বেড়াতে যাবো। হ্যাঁ, এখানে কাউকে না জানিয়ে ছোট্ট একটা ট্যুর আর কি। কি বলছো, এখন যাবে না? বিয়ের পরে যাবি? আরে বাবা, বিয়ের পর দীঘা কেন, তোমাকে নিয়ে আমি সুইজারল্যান্ড যাবো হানিমুন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তোমাকে পেয়ে আজ আমি ধন্য। বলছি শোনো শোনো শোনো, বিয়ের আগে আমাদের একটা কাজ সারতে হবে। হ্যাঁ, ওই বসন্তের চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসন্তের চিকিৎসা হবে, বাট ও কোনোদিন চোখে দেখতে পাবে না। এমন চিকিৎসা হবে যে ওয়ারিসন সূত্রে বসন্তের সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যাবে। না না অজয় বাবু, তুমি এমন কি করো না, ভুল চিকিৎসা করে বসন্ত দাদা বাবুর কোনো ক্ষতি তুমি করো না। ওই শুয়োরের বাচ্চা, সব শুনে ফেলেছিস তাই না? ভালো করেছিস, যা শুনেছিস সব হজম করে দিবি জানিস। আর হজম করতে যদি না পারিস তাহলে তোকেই আমি হজম করে দেবো। বল বল বল, বলে কথা কাউকে বলবি না, বল বলবি না, বল বলবি না। না, আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। ভোলাদা, ওই কালকে ওঠে ছবল থেকে আমাদের বাঁচতেই হবে। তোমরা সবাই বাঁচো, আমি মরি তাতে ক্ষতি নেই, কিন্তু ওই শয়তান একটা বিশাল চক্রান্তে জাল ফেলেছে। এখন ভাবো বাঁচার রাস্তা কি? ও বলে না, আর মরার চিন্তা করো না গো। জানো, এতদিন আমি সবাইকে মেরে ফেলেছিলাম, এবার এবার আমি একটু একটু করে সবাইকে বাঁচানোর চেষ্টা করব। বিশ্বাস করি না আপনাকে, আপনাকে আমরা কেউ বিশ্বাস করি না। এই দেখো কচুপোড়া, আমি আবার কি করলাম যে আমাকে বিশ্বাস করো না? ও বুঝতে পেরেছি, ভোলাদা এসে সব বলে দিয়েছে তাই তো। যাক, ভোলাদা আমার কাজটা এগিয়ে দিয়েছে, আমি এসেছি আমার ভুল স্বীকার করতে। কি ভুল স্বীকার করবে? আরে কচুপোড়া বলতে লজ্জা লাগলেও বলছি আমি আপনার জামাই। অনুশোচনা যখন হচ্ছে, পাপ খণ্ডনও হচ্ছে। জানেন জানেন, ভুলটির পাল্লায় পড়ে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আসলে কি বলুন তো, অল্প বয়সে বউটা মরে গেছে তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এটা আমারই ভুল। তারপর আপনাদের বাড়িতে এসে আপনাদের ওই বিষয় সম্পত্তি টাকা পয়সা দেখে লোভ সামলাতে না পেরে ওই ওই বসন্তকে একটা মারার চক্রান্ত করেছিলাম। দয়া করে আজ থেকে ওই ওষুধগুলো বসন্তকে আর খাওয়াবেন না, ওইগুলো খেলে বসন্ত মরে যাবে। বসন্তকে আর মারলাম না, মাছিয়ে দিলাম। এবার খুশি তো ভোলাদা? ওমা মা, বলুন না, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সারাবাবু বলো বলো, আর আমাকে অবিশ্বাস করবে না। এই দেখো, কেউ কিছু বলছো না কেন? আরে বাবা, মানুষ মাত্রই তো ভুল করে। ও বলদা, তুমি আমার উপর রেগে আছো তাই না? ঠিক আছে বাবা, সেদিন আমি এই ছুরিটা ধরেছিলাম বলে রেগে আছো, ঠিক আছে, এটা ফেলে দিলাম। এবার থেকে আমি আধ্যাত্মিক লাইনেই চলে যাব, তাতে তুমি খুশি হবে তো ভোলাদা? ওরে বাবা, কেউ কিছু বলছো না কেন? আরে শালা খ্যাপার মতো শুধু আমিই বকে যাচ্ছি। ও বলদা, আমি তো তোমার ছেলের মতো নাকি বলো? আমি তোমাকে কথা দিচ্ছি বলদা, তুমি মরলে তোমার মুখাগ্নি আমি করব, তোমার সাধ্য শান্তি আমি করব, কিন্তু তুমি শালা বেঁচে থাকলে আমি সাধ্য শান্তি করব কি করে? করছি পড়া। কি করলে তুমি? পাপের সাজা দিলাম, পথের কাটা আর রইল না। আর কত ভয়ঙ্কর হবে তুমি? কচুপোড়া কি ভাবছেন, কি কাল সাপকে এনে বাড়িতে আশ্রয় দিয়েছেন তাই না? ভালোবাসাই তো তোমাকে বাড়িতে এনেছিলাম। মা গো, কচুপোড়া আর একটু ভালো করে দিন না, আপনাদের ওই বিষয় সম্পত্তিগুলো আমার নামে লিখে। না, সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে আমরা কি পথে বসবো? এই দেখো কচুপোড়া, আরে আমি থাকলে তো তোদেরকে পথে বসতেই হবে। এই মা, কোনো দিন তোমার ভালো হবে না। ইয়ে বাবা,
আরে আমার কি ভালো? আরে সম্পত্তি পেলেই তো আমার ভালো হবে না? জানেন ওইগুলো বিক্রি করলে কত টাকা হবে? এক শিল্পপতির সাথে কথা বলেছি, 4 কোটি টাকা দাম দিয়েছে। হ্যাঁ কাগজ তৈরি হচ্ছে, পাঠিয়ে দেবো, সইটা করে দেবে না? সইটা মা এখনো সময় আছে, তুমি পুলিশে খবর দাও। আরে কোনো প্রমাণ নেই রে যে আমি অন্যায় করেছি। সই করবি তোরা, আর টাকাটা গুনে নেবো আমি। না, আমি সই করবো না। ও বুঝতে পেরেছি, কচুপোড়া ভোলা চাকরটা উপর থেকে তোকে ডাকছে। তা এখন যাবি না পরে যাবি? না, আমাকে তুমি মেরো না অজয়। আমার মেয়েটাকে হারিয়েছি, আমার ছেলেটাকে আর হারাতে চাই না। এই দেখুন মা, এই মায়াই তো মারছি না। যেদিন মায়াটা কেটে যাবে সেদিন একেবারে চাঁড়ে পাঠিয়ে দেবো। আমি তোমার পায়ে পড়ি অজয়, তুমি এত হিংস্র হয়েও না। কি হলো অজয়? রেজিস্ট্রি কাগজ রেডি তো? কি হলো? আমাকে দেখে সবাই চমকে গেলেন কেন? কি বলটি? তুমি আমাদের বাড়িতে কেন? আরে দেখতে এলাম আমার হবু স্বামী কতদূর কাজে হলো। বলটি, তুমি এত নিচে নেমে গেলে কি করে? সেদিন কি আমি তোমাকে ভুল চিনেছিলাম? একদমই ভুল চিনেছিলে। আরো ভালো করে চিনবে আমার আর অজয়ের বিয়েটাতে। বুঝিয়ে দেবো আমি কি আর ওকে। আমার কিছু সম্পত্তি নিয়ে তোমরা বিয়ে করে যা খুশি করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একেবারে নিঃস্ব করে দিও না। সমস্ত সম্পত্তি আমার চাই। 4 কোটি দাম হয়েছে। অজয় আমি চলে আমিও যাবো, আমি তোমার সঙ্গে যাবো। ওই মানে সুরেন্দ্র সিং এর সঙ্গে কথা বলে কাজটা এগিয়ে রাখতে হবে তো। এই শুনুন, কাগজ পাঠিয়ে দেবো, সইটা করে দেবেন। যদি বেচাল করে তাহলে বেহাল করে দেবো। বলো না বিয়ের রাতেই রেজিস্ট্রি হয়ে যাবে। হ্যাঁ বোঝ খেয়ে সইটাও করে দিয়ে যাবে। কচুপোড়া মনে থাকবে তো? আগামীকাল সন্ধে হোটেল আকাশ বুক করা আছে, গাড়ি পাঠিয়ে দেবো, চলে আসবেন। ওই সুরেন্দ্র সিং অ্যাটাচি ভর্তি করে 4 কোটি টাকা নিয়ে আসবে। আপনারা এক ফোঁটা করে চোখে জল ফেলবেন, আর আমি ওই জল দিয়ে একটা করে নোটের বান্ডিল গুনে নেব। মা, পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না, কারণ ও যা খতরনাক, ও তোমাদের মেরে ফেলবে। প্রতিমার ফোন? হ্যাঁ হ্যাঁ বলো, আমি মা বলছি। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যায় কি ঘটনা ঘটবে তুমি জানো? তুমিও যাবে? তোমাকেও ডেকেছে? তুমি আবার কি নতুন খেলা খেলবে? হ্যালো, কে বলছো? বুলটি, আমাদের কোনো ভয় নেই। ওই বিয়ে বাড়িতে আকাশ হোটেলে আমরাও যাব? আরে না না, তুমি তো আমার বোন। কি বলছো? এটা তাহলে তোমারই খেলা? থ্যাংক ইউ বুলটি, থ্যাংক ইউ। একটি বিশেষ ঘোষণা। হোটেল আকাশ, আজই হোটেল আকাশে খেলা জমে যাবেন, আর সেই খেলা জমাবেন প্রতিমা আর বুলটি। খেলবে আরো অনেক খেলোয়াড়। আমিও কাটা হাতে খেলতে এসেছি। সেন্টার ফরওয়ার্ডে খেলবেন প্রদীপ আর টোটা। ইয়েস, খেলা। আর শুধু খেলা নয়, এটা হবে অজয়ের মরণ ফাঁদ। ওরের সাহায্যে অজয় আর কোনে সাহায্যে বলটি। অতি চালাকের গলায় দড়ি আজ পরানোই হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, আর সেই পাপে আমার একটা হাত চলে গেছে। আমি আমার শাস্তি মেনে নিয়েছি, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত পাপী যেন এইভাবে শাস্তি পায়। আমার ভীষণ ভয় করছে প্রদীপ, আমি বাধ্য হয়েছি এই হোটেল আকাশে আসতে বসন্তকে নিয়ে। ভয় কিসের মা? আমি তো তোমার এক ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। প্রদীপ, আজ তুমি শুধু একা নও, তোমার পাশে আমি আছি, আরো অনেকে আছে। সমস্ত রাজনৈতিক নেতারা যে খারাপ নয় তার তুমি জ্বলন্ত দৃষ্টান্ত। শুধু শয়তান অজয় ঘোষাল নয়, এই সমাজে অনেক সমাজদস্যু আছে, তাদের তুমি কঠোর হাতে দমন করো। আমি শুধু ভাবছি আপনার মেয়ে বুলটির কথা, আপনার পরিবর্তন দেখে। আপনার মেয়ে বুলটির পরিবর্তন হলো না কেন? আমারও বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। না না না, কোনো অন্যায়কে আমি বরদাস্ত করবো না। বুলটি যদি বেইমানি করে, ওর মুখোশটা আমি খুলে দেবো। বুলটি আজ বসন্তকে ফোন করেছে, ও নাকি আবার নতুন খেলা খেলবে। না, লোভ, টাকার লোভে, সম্পত্তির লোভে বুলটি আজ এই হোটেলে অজয় ঘোষালকে বিয়ে করতে আসছে। তোমরা সবাই ক্ষমা করলো, আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না। তাহলে কি সত্যি সত্যি চোখের জল ফেলতে ফেলতে আমার সব সম্পত্তি
আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। আজ আমি শুধু টোটার উপর ভরসা করব। আরে বলো বলো, আরে কারোর উপর কই ভরসা করে কই লাভ না হবে। আজ শুধু খেলা হবে, খেলা। কে আপনি? আরে আপ লোগ হাঁ করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন লে হালুয়া? কে আপনি? আমি তো সুরেন্দ্র সিং আছে। ও যে অজয় বাবু হ্যাঁ না, তো অজয় বাবু का जिगरी दोस्त আছে। But- आज अजय बाबू का शादी है, तो इसीलिए हम यहाँ पे आसिया गया है, समझा? কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, খুব চেনা চেনা লাগছে। আমাকে ভি বলে বলে আপনার চেনা চেনা লাগছে প্রদীপ বাবু। কি আপনি আমার নাম জানলেন কি করে? আরে চমকাবেন না প্লিজ। মানুষ চেনাই তো বলে বলে আমারা কাম আছে। আপনি সুন্দর সিং, কিন্তু আপনি কি জানেন এই ভদ্র মহিলার ইচ্ছের বিরুদ্ধে আপনি ওনার সম্পত্তি কিনতে চাইছেন? ওই শয়তান অজয় ঘোষাল জোর করে ভয় দেখিয়ে আজ কাগজে সই করে নেবে। আরে বললা কেন না জানবে? আমি সব কিছুই জানে। আরে জরুর জানে, আর জানা শুনাই তো 4 কোটি টাকা দিয়ে সম্পত্তি আমি কিনে নিয়ে তো यहाँ पे आसिया গিয়েছে। আর ये भी জানে যে ये সম্পত্তি ওই অজয় বাবু का না আছে। ये সম্পত্তি का আসল মালিক হলো ये মুন্সি দেবী বললা। সুরিন্দর জি, হ্যাঁ? তুমি তো আমার ছেলের মতো। জরুর। আমি তোমার মা হয়ে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে একেবারে নিঃস্ব করে দিও না। মা, ওই সম্পত্তির জন্য তুমি কারো হাতে ধরো না, কারণ আমার বিশ্বাস আজ একটা অন্য খেলা হবে। আরে বাবু, আরে খেলা হবে মানে কি খেলা হবে? একটা রাজনীতির ময়দান আছে যে খেলা হবে। নাই अभी कोई খেলা না হবে বসন্ত বাবু। কি ব্যাপার, আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি আমাকে চেনেন নাকি? ওয়ে বলে জরুর চেনে। আরে চেনে বলাই তো আমি यहाँ पे आसिया গিয়েছে। আর জানা বলাই তো এই সম্পত্তি ভি মচতে আসলো। সম্পত্তি আপনার নামে হলে সম্পত্তি বাঁচবে কি করে? और जो एक तो बात है ना, जो सबूरे मामा पला समझा। মানে अरे माने क्या करता है रे? अरे माने अभी कोई माने हंसर हमें ना दिबे। अभी एक नाटक হবে, নাটক সচ্চা নাটক। আর ও নাটকে আমি भी एक्टिंग করবে। আরে সর্দারজি, কচু পোড়া কখন এসেছে? নমস্তে নমস্তে নমস্তে। নমস্তে বলো। আরে অজয় বাবু, জামাই বাবু সচ के আপনাকে তো একদম বললা লাগছে। আমি যদি লড়কি হতে তো আপনাকে भी शादी করিয়ে নিতাম বললা। আরে কচু পোড়া সব মেয়েরাই আমাকে পছন্দ করে, কিন্তু বউটা মরে যাওয়ার পর যেদিন থেকে আমি বিধবা হলাম সেই দিন থেকে শুধু বুলটিকেই আমার পছন্দ। ক্যা কচু পোড়া আপ সমঝা? ছি, শাশুড়ির সামনে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা ঘৃণা ভয় বলতে ওর মধ্যে কোনো কিছু নেই। শুধু ওকে বলছেন কেন? আমারও যদি লজ্জা ঘেন্না ভয় থাকতো তাহলে কি আজ এই সাজে সাজতে পারতাম? হ্যাঁ, শর্তজির নামে সমস্ত সম্পত্তি লিখে দাও, তারপর বিয়ে দেখে ভোজ খেয়ে বাড়ি চলে যাবে। আরে কচু পোড়া, আমিও কাগজটা তো রেডি করে নিয়েছি। দিন তাড়াতাড়ি সই করে দিন, তারপর সর্দারদির কাছ থেকে 4 কোটি টাকা গুনে নেব, তারপর বুলটির গলায় মালা পরিয়ে সিঁদুরটা ঘষে দেব। এতগুলো টাকা গুনতেই তো রাত পেরিয়ে যাবে। কচুমোড়া বিয়েটা হবে কখন? ছি অজয় ছি, তুমি সব জেনে শুনে এই নোংরা মেয়েটাকে বিয়ে করতে চাইছো? মানেটা আমি বলছি শুনুন। লোক সমাজে আমার পরিচয় আমার কোচিং, কিন্তু আমার আসল পরিচয় হলো আমার মা ছিল পতিতালয়ের পতিতা। আমার মাও বলতে পারেনি আমার আসল বাবা কে। কিন্তু এই গজেন দত্ত তোমাকে নিজের পরিচয় মানুষ করেছিল। আমি একটা নরকের নোংরা কীট, ওকে ছোটবেলা থেকে মানুষ করেছিলাম ওর মায়ের লাইনে নামাবো ভেবেই। সেই জন্যই তো আপনি আপনার পাপের শাস্তি পেয়েছেন একটা হাত নষ্ট করে। কিন্তু আমি কি পাপ করেছিলাম যে আজ আমি অন্ধ? अरे आप कोई पाप ना करे, आप क्यों पाप करे? अरे आप तो पुण्यवान আছেন, तो इसलिए तो पतिमान মতো স্ত্রী আপনার আছে বলে। না, প্রথমে একটা নোংরা মেয়ে আমার বন্ধু প্রদীপের সাথে। বসন্ত, अरे बच्चों सा बात दिन, बच्चों सा बिल्कुल बच्चों सा बात दिन। अरे सुनुন বসন্ত বাবু, আপনি কি আপনার স্ত্রী ওই প্রতিমাকে ফিরে পেতে চান? যদি ফিরে পেতে চান বলে এই আকাশ হোটেলে আমি আপনার স্ত্রীকে ফিরিয়ে দিবে। আরে কচু পোড়া, সর্দারজি টাকাটা দিন তো, তারপর যা খুশি করুন। দিবে জরুর দিবে, लेकिन दूर থাকলে কি লেনা দেনা হয়? পাস আও ও বলে লেনা দেনাটা সরাই।
মানে চতুর মাছ ধরার জন্য আমরা জাল ফেলেছিলাম, মানেটা সব পুলিশের কাছে বলবো। কি কিছুদিন বলবে? আগে তুমি মদ খেয়ে যে কথাগুলো তুমি আমাকে বলেছো, তুমি তোমার বউকে গর্ভ অবস্থায় লাথি মেরে ফেলেছো, আর অনেক অনেক কিছু প্রমাণ আমি রেখেছি, সব আমি পুলিশের হাতে তুলে দেবো। পারবে না, কারণ সর্দারজি আছে। ও সর্দারজি, হ্যাঁ, সর্দারজি তো জরুর আছে, কারণ সর্দারজি তো আর কিছু করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি তো সর্দারজি না আছে। সর্দারজি না আছো? কে তুমি? আমি প্রতিমা। প্রতিমা? হ্যাঁ গো, আমি তোমার প্রতিমা। এই শয়তানটা ষড়যন্ত্র করে তোমাকে আমাকে দুজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল, তাই একে এর পাপের শাস্তি দেওয়ার জন্য আজ এই চক্রান্ত করতে আমরা বাধ্য হয়েছিলাম। ওই শয়তান, কি ভেবেছিস একটার পর একটা পাপ করে তুই রেহাই পেয়ে যাবে? তোর কোনোদিন কোনো শাস্তি হবে না। তুই দিনের পর দিন একটার পর একটা পাপ কাজ করে গেছিস। তুই আমার শাশুড়ি মার কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিস, আমার বাবার চোখে আমাকে দিনের পর দিন তুই ছোট করে দিয়েছিস, আমার স্বামীর আর আমার সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছিস। তাই তোকে তো আমি কিছুতেই আমি তোকে ভালোবাসি বলছি। আমি তো আপনার সন্তান মা, আপনি আমাকে বলছেন মা। তুই আমার মেয়েদেরকে মেরে ফেলেছিস। আর কোনদিন পাপ কাজ করবি? হ্যাঁ না, সেই সুযোগটাই তো তোকে আমরা কেউ দেবো না রে। আজ তোকে আমি নিজের হাতে তোকে আজ আমি ওর জানোয়ার ওর, দিনের পর দিন তুই একটার পর একটা পাপ কাজ করে গেছিস, আজ তোর পাপের শেষ। তোর পাপের সরকমটা তুই পূর্ণ করে নিয়েছিস, তাই তোকে আজ আমরা শাস্তি দেবই। তোর মতো পাপীরা যেন বারে বারে পাপ করবার আগে একটা কথাই মনে রাখে, পাপ ছড়ে না, পাপ ছড়ে না, পাপ ছড়ে না। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। প্রতিমা, আমি এসেছি মা। প্রতিমা, তুই কি করলি মা? আইন নিজের হাতে তুলে নিলি। বাবা, এছাড়া যে এই সংসারটাকে বাঁচানোর আমার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই তো নিজের হাতে আইন তুলে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। ওরে মা, আমি যে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তুই যদি আমার মেয়ে না হতিস, তাহলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতাম তোর দুটি পা না জড়িয়ে না ধরে। না, বাচ্চি চিচি, কি বলছো? প্রতিমা, আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি ঠিক করলে না। এ কি টোটাদা আপনি? না, আমি টোটো নই, আমি সিবিআই অফিসার সঞ্জয় বক্সি। সঞ্জয় বক্সি? ইয়েস, শোভাদেবী মারা যাওয়ার পর এই প্রদীপবাবু হেড অফিসে কমপ্লেন করেন এবং কিছু নথিও দেখান, আর তারই ভিত্তিতে এই কেসের দায়িত্ব আমার উপর আসে। আমি টোটা নাম নিয়ে বুকিং অফিস খুলে অজয়বাবুর সঙ্গে কাজ করি এবং একটা একটা করে প্রমাণ জোগাড় করি। আজ ওকে অ্যারেস্ট করতে এসে দেখি ওই পাপিটার বিচার হয়ে গেছে। প্রতিমা, আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। ঘোষাল বাবু, यस सर। প্রতিমা দেবীকে থানায় নিয়ে চলুন। ओके सर। যাবো স্যার, যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনাকে কিছু সময় দিন। আমি আমার কিছু কাজ সেরে নেব। কাকা বাবু, বল মা। কাকা বাবু, এই বুলটি মেয়েটি যে বড্ড অসহায়, ও যে বড্ড ভালো মেয়ে, তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ওকে তো সারা জীবন আপনি ঘেন্না করেছেন, এবার সত্যি সত্যি কন্যা স্নেহে আপনি আপনার বুকে ওকে জায়গা করে দিন। মা, আমি তোমার কোনো কথা অমান্য করব না মা, আমি সব কথাগুলো মেনে চলবো। বলটি আয় মা, তোর উপর আমি অনেক অন্যায় অবিচার করেছি, পাপ করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। মা, আপনি কি এখনো আমার উপরে রাগ করে থাকবেন? আমাকে কি
আপনি ক্ষমা করবেন না? ওরে না রে মা, না, আমি কি তোকে ক্ষমা করব? আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এইরকম লক্ষ্মী মেয়ে যেন সবার ঘরে ঘরে দেয়। মা। ওরে মা, তুই যে আমার লক্ষ্মী প্রতিমা। প্রদীপদা, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তুমি আপদে বিপদে সবসময় আমার পাশে থেকেছো, তাই আমার জীবনের এই চরম মুহূর্তে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। তোমার তোমার বন্ধু রইল, ওকে তুমি দেখো। প্রতিমা, প্রতিমা, আমাকে ছেড়ে তুমি যেও না প্রতিমা। এতদিন আমি তোমাকে হারিয়েছি, আর যে তোমাকে আমি হারাতে চাই না। তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না প্রতিমা, তোমাকে ছাড়া আমি যে আর বাঁচবো না। তুমি যে নিজেই তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার সুখ, এটাই আমার শান্তি। কি গো, আমি জেল থেকে ফিরে আসার পর তুমি আমায় দেখে ঘেন্নায় মুখটা ফিরিয়ে নেবে না তো? আমি আমি আসছি, তুমি ভালো থেকো। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই তুমি গেলে ফেলে। তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। আনন্দ সংবাদ, শুভ সংবাদ।